বুঝছে না বললে বুঝেছিলাম নাকি ওনারা আসলে তো আজকে আমি পিছনে বসতাম। যে পরিমাণ শব্দ করে। আচ্ছা, ওয়ারেন্টের বিষয়টা পরীক্ষার জন্য যেমন জরুরি, এটা প্র্যাকটিসের জন্য বোঝা জরুরি যে আসলে ঘটাইটা কি। 75 দেওয়া খুব সহজ বিষয় যে ওয়ারেন্টে কে স্বাক্ষর করবে। ওয়ারেন্টে প্রিজাইডিং অফিসার। প্রিজাইডিং অফিসার বলতে কারে বুঝি? নির্বাচন কমিশনার না, বিচারক, ম্যাজিস্ট্রেট, জাজ, তারা হলো প্রিজাইডিং অফিসার। আচ্ছা, একটা ওয়ারেন্ট কতক্ষণ পর্যন্ত কার্যকর থাকে? যতক্ষণ পর্যন্ত ওয়ারেন্ট অনুযায়ী আসামি গ্রেপ্তার না হয়। মানে বাতিল না হয়। কখন আসছেন? উনি মানে খালি চিন্তা আছে যে স্যার কোন সময় জিজ্ঞেস করে আমার যে কখন আসছে, এই চিন্তা ছিলেন না? খালি এই চিন্তাই তো ছিলেন যে ধরে ফেলতেছে কিনা, এই ধরে ফেলতেছে কিনা। আমি জীবনে ঢুকে গেছে। আচ্ছা, তাহলে কোথায় আছি আমরা? দুটো বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো যতক্ষণ পর্যন্ত না কার্যকর হয়। কার্যকর হওয়া মানে কি? কার্যকর হওয়া মানে ওয়ারেন্ট অনুযায়ী তারা ধরছে। আরেকটা হচ্ছে কি যে আদালত যদি এই ওয়ারেন্টটাকে বাতিল করে। এখানে প্র্যাকটিক্যাল একটা জিনিস আপনারা শিখে রাখবেন, সেটা হচ্ছে যখন গ্রেপ্তারি পরোয়ানা মূলে, গ্রেপ্তারি পরোয়ানা তো থানায় চলে গেল, বা আদালত চাইলে যে কোনো ব্যক্তিকেও নির্দেশ দিতে পারে, কিন্তু আসলে এটার কোনো মানে এই কার্যকারিতাটা নাই, এটা চলে না। সাধারণত আমরা অফিসার ইন চার্জ কি, নির্দিষ্ট একটা থানার অফিসার ইন চার্জ কি আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য দায়িত্ব দিই। ক্লিয়ার? এখন বাস্তবে কি ঘটে? বাস্তবে দেখবেন যে ওই এলাকায় যে এসআই বা এএসআই এই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করে, তার সাথে স্থানীয় লোকজনদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। দেখা গেল যে গেছে মুকাদ্দেসের লাগে দীর্ঘদিন চা খাইছে, এরা কেমনে গ্রেপ্তার করে, লজ্জা। মুকাদ্দেসের বলবে যে ভাই আমার তো ওয়ারেন্ট আছে, যান আপনি কোর্ট থেকে যে এটা জামিন নিয়ে আসেন, আমারে বাঁচান। তাহলে আমি আপনার কেমনে গ্রেপ্তার করি? যায় না, জানে যে ধরবে না, আবার ভাই যান, চা নাস্তা খাওয়াই উল্টা, যান আপনি একটা এই জামিন নিয়ে আসেন। এইটা আমার গল্পের উদ্দেশ্য না। গল্পের উদ্দেশ্য হলো যখন আপনি কোর্ট থেকে জামিনটা নিলেন, আমরা ওয়ারেন্ট কিন্তু ওইখানে রয়ে গেছে আপনাকে কোর্ট থেকে নর্মাল প্র্যাকটিস যেটা এখানে বলছে যে ক্যান্সেল আনটিল ইট ইজ ক্যান্সেল। এই ক্যান্সেলেশনটা বেসিক্যালি আমরা ওয়ারেন্টটা আবার রিকল করি, পরোয়ানা ফেরত দাও। যেই ওয়ারেন্ট বলে তারা গ্রেপ্তার করতে চাইছো সেই ব্যক্তি আমার কাছ থেকে আসে, সো তুমি এখন পরোয়ানাটা আমাকে ফেরত দাও। এটা মাথায় রাখবেন প্র্যাকটিস করার সময়, যে আপনি ওয়ারেন্ট মূলে ধরে নিয়ে আসলে তো ভালো কথা, তাহলে যখন ধরে নিয়ে আসে তখন কিন্তু চালানের সাথে ওয়ারেন্টটা ফেরত দিয়ে দেয়, এটা গেল। কিন্তু যদি নিয়ে আসে, আপনি আদালতে আসছেন, তখন আপনার দায়িত্ব কি? ওই ওয়ারেন্টটা রিকল আনানো, কোর্ট দিয়ে দেবে, কিন্তু আপনি যা খোঁজ নেবেন যে রিকল আসছে কিনা। কারণ কি, আজকে মোকাদ্দেসের বন্ধু আছে, কাল কিন্তু ওই বন্ধু আর থাকবে না, কিন্তু ওয়ারেন্টের জায়গায় থাকবে। হ্যাঁ, হয় না, বহুত হয়। এইটা মাথায় রাখবেন আপনারা, এইটা মাথায় রাখবেন। রিকলটা কোর্ট দিয়ে দেয়, তা আপনাকে যেটা নিশ্চিত হতে হবে যে থানায় রিকল গেছে কিনা। অনেক আছে রিকল আছে, ঠিক আছে রেখে দাও রিকল, কিন্তু ওয়ারেন্ট ফেরত পাঠায় না। আচ্ছা ঠিক আছে, আপনার ধরবো না, সমস্যা নেই, কিন্তু ওই রিকল হারাই যাবে, কিন্তু ওয়ারেন্টটা থেকে যাবে। এইটা বললাম, ফ্রি জ্ঞান 5,000 টাকা কেন। আচ্ছা, 76 ধারায় একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা প্র্যাকটিস নাই। সেটা হলো কি, ওয়ারেন্টে চাইলে আদালত ওয়ারেন্টের ফর্মটা একটু বের করেন। দেখেন শেষের দিকে ফর্ম আছে না, শিডিউল 5 বের করেন।
তাড়াতাড়ি তাড়াতাড়ি যা করবেন ইমানের সহিত করবেন। শিডিউল 5 বের করছেন? এবার দেখেন 2 নম্বর গ্রেফতারি পরোয়ানা ওয়ারেন্ট দেখছেন? প্রথমে লেখা কি 75 দ্রষ্টব্য পাইছেন? এরপরে দেখেন ধারা 76 দ্রষ্টব্য কই 75 দ্রষ্টব্য, এরপরে কই 76 কই? এই যে আমি বলছি তো না দেখি আগে গেছেন। জি স্যার, আমার ভালোবাসে তো এই কারণে। শিডিউল 5-এ যান, 76 টিকিটে বুঝাচ্ছি। এই 76 দেখেন ওয়ারেন্টে দুটো পার্ট থাকে, প্রথমে 75 ধারা, লাস্টে কি 76 ধারা। এখানে দেখেন তো লেখা আছে কিনা, এই ওয়ারেন্টে নিম্নলিখিত ভাবে পৃষ্ঠাঙ্কন করা যেতে পারে। মানে ম্যাজিস্ট্রেট চাইলে একটা পৃষ্ঠাঙ্কন করতে পারে কি, যদি উক্ত আসামি আমার নিকটে এত তারিখে হাজির হওয়ার এবং ভিন্নরূপ নির্দেশ না দেওয়া পর্যন্ত এরূপে হাজির হওয়ার জন্য এত টাকা সহ একজন জিম্মাদার দেয়। দ্যাট মিনস ওইখানে একটা ডিরেকশন থাকবে যে ওই ব্যক্তি যদি 10,000 টাকা 20,000 টাকার বন্ড দেয় এবং সিউরিটি দেয়, আসবে। সিউরিটি কি? সিকিউরিটি হলো ব্যক্তি, সিকিউরিটি হলো জামানত, মাথায় থাকে জানো। সিকিউরিটি কি? জিম্মাদার। আর সিকিউরিটি হলো কি? মানি, জামানত। একটা জামানত আর হলো জিম্মাদার। তার মানে যদি ওয়ারেন্টে এইখানে 76 ধারায় নোট থাকে ওয়ারেন্টের ইসে যে 10,000 টাকার বন্ড হইলে তুমি তাকে ছেড়ে দাও, তাহলে ওই ব্যক্তি যদি 10,000 টাকার বন্ড দেয় আর একজন সিকিউরিটি দেয় বা আদালতের নির্ধারিত পন্থায় সিকিউরিটি দেয়, তাহলে তাকে আর গ্রেপ্তার করা যাবে না, তাকে ছেড়ে দিতে হবে, বন্ডটা ফেরত দিতে হবে কোর্টে। বুঝতে পারছি না পারি নাই? এইটা হলো 76 ধারার কথা, তাই বুঝে নেই। গ্রেপ্তার করতে যাই তাকে গ্রেপ্তার ধরলো, ধরার পরে সে বন্ড কখন দিবে? যদি ম্যাজিস্ট্রেট বা কোর্ট, যেই কোর্ট ওয়ারেন্টটা ইস্যু করছে সেই কোর্ট, আমি বলেছি বারবার, ওয়ারেন্টের কয়টা পার্ট? দুটো, 75 আর 76। 75টা হলে প্রথম পৃষ্ঠা থাকে, অপর পৃষ্ঠা কি থাকে? 76। আপনারা যদি এই পেপার নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, ফর্ম অফ ওয়ারেন্ট, মানে একটা, এটা তো হলো এরকম একবার বাস্তবিক ওয়ারেন্টটা কিরকমের হয়, ঠিক আছে? প্রথমে 75, অপর পৃষ্ঠা কি 76। এই 76 ধারায় যদি ম্যাজিস্ট্রেট বলে বা কোর্ট নির্দেশনা দেয় যে ওই ব্যক্তি যদি 10,000 টাকা জামানত দেয় আর একজন সিকিউরিটি জিম্মাদার দেয়, ওর মানেটা কি? ওর মানে হলো আমি বন্ড দিলাম, আমি অদা করলাম, ওই তারিখে আমি কোর্টে যাব, তোমার ওয়ারেন্ট আছে আমার ধরে নেওয়ার জন্য, তোমার ধরা লাগবে না, আমি যাব, এইটাও জামানত। না গেলে কি হবে? ওই টাকাটা রাষ্ট্রের ঢুকলে বাজেয়াপ্ত। এবার বুঝছেন নিশ্চয়ই সবাই? কি মুফতি সাহেব ফেরত পাবে, কিন্তু এর প্রচলন নাই। কিন্তু যেহেতু ধারায় আছে, এই যে দেখছেন কি লেখা, প্রথম পৃষ্ঠে কি লেখা? কি ধারা? 75 ধারা। আর একটা পৃষ্ঠা কই? কি 76 ধারা। অপর পৃষ্ঠায় এই যে 76 ধারা দেখুন, দেখছেন? এই যে ফর্ম, এটা গ্রুপে ছেড়ে দিতে পারেন। এই যে এই জায়গাটায় এই যে 76, এইখানে এই যে টাকার প্রতি, এই যে টাকার এইখানে অঙ্কটা লেখা থাকবে যে 10,000 টাকা, 10,000 টাকা বন্ড দেয়, এই যে কাটা, এর মানে কি? পাইছেন প্রমাণ? এটা বানাইছি আমি না, তার মানে কি এই অপশনটা আমি রাখি নাই। আর যদি আমি অপশন রাখি তাহলে এখানে কি করবো? অ্যামাউন্ট বসাই দেবো, যে ও যদি 10,000 টাকা বন্ড দেয় বা 20,000 টাকা বন্ড দেয়, তাহলে তুমি তারা কি করো? ছেড়ে দাও। তাহলে যেই ব্যক্তি বা ওই পুলিশ অফিসার তখন আমাকে বন্ড আর ওয়ারেন্ট আমার কাছে কি করবে? ফেরত দিবে। যে আমি ধরছিলাম, ধরার পরে আপনার নির্দেশনা আছে যে এত টাকা বন্ড দিলে ওকে ছেড়ে দিবে, ও বন্ড দিছে, আমি ছেড়ে দিছি, শেষ। কি মুকাদ্দেস? থ্যাংক ইউ, একটা প্রমাণ দেখলাম। কাটা, দেখছেন? কাটা। তার মানে কি ম্যাজিস্ট্রেট এই অপশনটা রাখে নাই। হ্যাঁ, দিয়ে দেবে, রাখবে না, খাবো না আমরা, বুঝছি? 76 বুঝছি না বুঝি নাই? এই যে 76 সাবসেকশন 2-তে দ্য এন্ডোর্সমেন্ট শ্যাল স্টেট, এন্ডোর্সমেন্টে কি থাকবে? জামিনদারের সংখ্যা, কয়জন জামিনদার লাগবে, একজন বা দুইজন, সেটা আমি উল্লেখ করে দেবো। আপনি নির্ধারণ করবেন না, ওটা আমি করবো। এরপরে খ
যে পরিমাণ অর্থের জন্য উক্ত জামিনদারগণ বা এবং যে ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেছে ওই ব্যক্তি যথাক্রমে শর্তাবদ্ধ থাকবে যে কত টাকা সে দিবে, বন্ড উল্লেখ থাকবে। যে সময় অভিযুক্তকে আদালতে উপস্থিত হতে হবে সে সময় পরবর্তী নির্ধারিত তারিখ, বুঝছেন? হ্যাঁ, কিন্তু হাতে কলমে পড়ার বিষয়, জি স্যার। কিন্তু ওই ল কলেজে যখন পড়ছেন তখন তো ক্লাসই করেন নাই। আবার এরকম এটা আপনার ভার্সিটি ছোট ভাই স্যার ফাঁকি দিয়েছে। হুম, ছোট ভাই স্যার। ঢাকা ইউনিভার্সিটি। স্যার আপনার হলে গেছিলাম। হুম, কোন থেকে কোন হলে কোন সেশন? ও সেটাই। আচ্ছা, ওয়ারেন্ট টু হুম ডাইরেক্টেড। ওয়ারেন্ট কাকে, মানে হুম ডাইরেক্টেড মানে কি, কাকে ওয়ারেন্ট তামিল করার জন্য নির্দেশ দেবো? এটা সাধারণত পুলিশ অফিসার, সাধারণত পুলিশ অফিসার। ম্যাজিস্ট্রেট চাইলে মোকাদ্দেসকেও দিতে পারে, হলের ছোট ভাইকেও দিতে পারে, নর্মালি পুলিশকে দেয়। বুঝতে পারছেন? আচ্ছা, যদি মেট্রোপলিটন এরিয়ায় হয় তাহলে পুলিশকে দেবে। মেট্রোপলিটন হলে কাকে দেবে? পুলিশকে দেবে। কোথায় বলা আছে? 77 ধারায় বলা আছে, আছে না নাই? আচ্ছা, ওয়ারেন্ট টু সেভারাল পারসন, যখন আপনি একাধিক ব্যক্তিকে দিচ্ছেন তখন তো বলবে কি, তাহলে সবাই দুধ নিয়ে আসবে, আমি একটু পানি নিয়ে যাই নাকি? বিষয়টা এরকমের না? এরকমের। যখন একাধিক ব্যক্তি দেবেন তখন কি হবে? তখন বসে থাকবে না, ও তামিল করুক আমি বসে থাকি না, যে কেউই কি করতে পারবে? তামিল করতে পারবে। কথা বলা আছে 77-এর সাবসেকশন 2। হুম, আসল জায়গাতে এখন আসি নাই, আসতেছে 79। ওয়ারেন্ট ডাইরেক্টেড টু পুলিশ অফিসার। পড়েন। কোনো পুলিশ অফিসারের উপর নির্দেশিত কোনো ওয়ারেন্ট অন্য কোনো পুলিশ অফিসারের দ্বারাও কার্যকর হতে পারে যদি যে পুলিশ অফিসার এটা নির্দেশিত দৃষ্টান্ত হয়েছে তিনি ওই পুলিশ অফিসারের নাম ও ওয়ারেন্টের দৃষ্টান্ত তার ওয়ারেন্ট কে তামিল করবে? ওয়ারেন্ট কে তামিল করবে? ওই পুলিশ অফিসার যার বরাবর আমি কত ধারায় পাঠাইছি, টু হুম ওয়ারেন্ট ডাইরেক্টেড 77-এ, সে নিজেও তামিল করতে পারবে, সে আমার এটা আরেকজনকে তামিল করাইতে পারবে। সাধারণত কি পাঠাই আমি? অফিসার ইনচার্জ, ওসি। ওসি আবার বলে যে অমুকের নামে হাওলা করা হলো। ওসি আবার কি করে? এ আবার হাওলা করে, এসআই রে দেয়, আর এসআই রে দেয়, এভাবে করে নাকি? মিলে? আচ্ছা, ফাইন, মিললে ভালো, না মিললে তো কষ্ট। এরপরে হলো 80 ধারা, নোটিফিকেশন অফ সাবস্টেন্স অফ ওয়ারেন্ট। আপনি যখন গ্রেপ্তার করতে যাবেন তাকে জানাইতে হবে। কাকে? যে ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করাবেন তাকে জানাবেন যে ভাই আমি আসছি। কি হাসতেছেন কেন? পুলিশ থাকবে থাকবে না, ধরার পরে আগে কইবে যে থাকেন আমি আসতে আসছি, আগে বলবে? আগে বলবে না, ধরবে প্রথমে, ধরবে, ধরার পরে বলবে যে কি, বলে যে তুমি আমার মেহমান আজকের জন্য, চলো। কেন? আমাকে বড় জায়গা থেকে তলব দিচ্ছে, সবাই তলব তারা দেয় না, কেমন দেওয়া হবে? এই তো কত ধারা? 80 ধারা। আচ্ছা, পার্সন অ্যারেস্টেড টু বি ব্রট বিফোর কোর্ট উইদাউট ডিলে। তার এক জায়গায় পড়ছি না 24 আওয়ার্সের মধ্যে, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? একটা যে বিনা পরোয়ানায় গ্রেফতার করলে 61 ধারায় কত? 24 ঘন্টার মধ্যে। আর 81 ধারায় অবিলম্বে। এটা কি? এটা হচ্ছে পরোয়ানা সহ। আচ্ছা, এই যে ওয়ারেন্ট কত প্রকার? আমরা সাধারণত মন দিয়ে শোনেন, এই জনাব ডাক্তার, ডাক্তার আসেন এখন, আজকে আপনি ডাক্তার। ওয়ারেন্ট বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি না যে ধরতে আসছে খালি, মানে গ্রেপ্তারি পরোয়ানা। ওয়ারেন্ট বিভিন্ন প্রকারের হয়, এটা মাথায় রাখবেন। সার্চ ওয়ারেন্ট হয়, ঠিক আছে? এরপরে প্রোডাকশন ওয়ারেন্ট হয়, এটা নাম শুনছেন? প্রোডাকশন ওয়ারেন্ট কি? কি প্রোডাকশন ওয়ারেন্ট? তারপরে কি কাস্টডি ওয়ারেন্ট, তারপরে হচ্ছে ওয়ারেন্ট টু কমিটাল, কাস্টডি ওয়ারেন্ট কমিটাল। হ্যাঁ,
এখন সিডব্লিউ কি? স্যার সবগুলো কাস্টডি ওয়ারেন্ট, যেটা আমাদের কোর্টের ভাষায় কাস্টডি ওয়ারেন্ট। এর মানে কি? গ্রেপ্তার কি তো আসামিকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসছেন। এখন ম্যাজিস্ট্রেটের কাছে কি ম্যাজিস্ট্রেট কি করবে? হয় তাকে জামিনে মুক্ত করবে, না হলে মেহমানদারিতে পাঠাবে। মেহমানদারিকে যদি পাঠায় তাহলে সেটিকে বলে সিডব্লিউ। ওটাও একটা পরোয়ানা। ওয়ারেন্ট, ওয়ারেন্ট মানে পরোয়ানা। পরোয়ানা কি? আদালতের একটা নির্দেশ, একটা নির্দেশের যে ফর্ম, ওইটাকে বলি আমরা কি? ওয়ারেন্ট। তাহলে যেই ওয়ারেন্ট বলে তাকে আমি জেলে পাঠাইলাম, ওইটাকে বলে সিডব্লিউ। মনে থাকবে? সার্চ ওয়ারেন্ট। তাহলে মানে কি? ওয়ারেন্ট বলতে খালি আমরা ভুল ভাঙাই দিছি। ওয়ারেন্ট বলতে কি মনে করতাম? খালি গ্রেপ্তার, খালি গ্রেপ্তার। সব ওয়ারেন্ট গ্রেপ্তার না। ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, WA, এইটা হলো গ্রেপ্তারি পরোয়ানা। আর একটা হচ্ছে কি? সার্চ ওয়ারেন্ট। আপনার কাছে সার্চ ওয়ারেন্ট আছে, আপনি গিয়ে LRDC তল্লাশি করবেন। তল্লাশি সার্চ ওয়ারেন্ট, বুঝতে পারছি? আর এক কাপ চা খাই আসেন, যান আমার জন্য নিয়ে আসেন, যান। ক্লাসে মনোযোগ নাই। লাম খাইতে হবে, লাম। একটা অ্যাড দেয় না? লাম, লাম। আরে আমাদের এক হুজুর আছে না, কি হুজুর জানো? না না না, হ্যাঁ ওয়াশ করে যে নোয়া খেললে এক হুজুর, এইটা অ্যাড দেয়। আফসারি হুজুর, হ্যাঁ হ্যাঁ, রবিউল আফসারি, হ্যাঁ এইটার অ্যাড দেয়। জি, মজা শেষ, এখন আসি। তাহলে সার্চ ওয়ারেন্ট বুঝছি, সার্চ ওয়ারেন্ট। তারপরে কি? প্রোডাকশন ওয়ারেন্ট। প্রোডাকশন বুঝেই নেই। কাস্টডি ওয়ারেন্ট বুঝেছি। প্রোডাকশন ওয়ারেন্ট কি? প্রোডাকশন ওয়ারেন্ট হচ্ছে, ধরেন একটু পরে বুঝাবো, আসতেছে। তাহলে 81 বুঝছি, 82 where warrant may be executed. Warrant may be executed anywhere in Bangladesh. বাংলাদেশের যে কোনো স্থানে এটা কার্যকর করা যাবে। কেমনে? ওয়ারেন্ট তো দিচ্ছেন সাভারে, আসামি তো হইলো ঝিনাইদহ, কেমনে? ওই যে ধরেন সাভারের ওসিকে আপনি ওয়ারেন্ট দিচ্ছেন মোকাদ্দেস মহেশখালীতে, আচ্ছা তাহলে মহেশখালীতে আমি কিভাবে পাঠাবো? তখন ওই যে 54 বলা আছে না, যদি কোনো অফিসার আর এক অফিসারকে রিকুইজিশন দেয়, রিকুইজিশন যে এই তোমার ওই না আমার একটা গ্রেপ্তারি পরোয়ানার আসামি আছে, তুমি তারে গ্রেপ্তার করো, তাহলে কি এনিহোয়ার ইন বাংলাদেশ গ্রেপ্তার করতে পারছি না পারি নাই? বুঝছি? আচ্ছা, এটা গেল। এখন 3টা ধারা পড়ব, 83, 85, 83, 84, 85, 86, 4টা। এইটা খুব সহজে পড়ে ফেলবো, বাকিটা বাসায় নিজে বসে পড়বেন। আমি মেসেজ বলে দেবো, বাসা যেয়ে পড়বেন, দেখবেন সব যা বলছি তাই আছে। এতক্ষণ যা পড়ছি সেটা হচ্ছে নিজের এখতিয়ারের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করানো। এখতিয়ারের মধ্যে কি? ধরেন সাধারণত ম্যাজিস্ট্রেটদের বা সেশন জাজের এখতিয়ারটা বলা হয় তার নিজের জেলা। নিজের জেলা মানে যে জেলা জন্মগ্রহণ করছে সেই জেলা না, যেখানে যেখানে কাজ করে সেই জেলা। এখন জুরিসডিকশনের বাইরে যদি আপনি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে চান, সেই ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানাটা আপনি চাইলে ওই আগের মতো ওই থানার ডাইরেক্ট অফিসার ইনচার্জকেও আপনি বলতে পারেন, সেটা তো আপনার ক্ষমতা আছেই। তবে আপনি চাইলে এইটা, এই চোখে চোখে ইঙ্গিত দেন কেন? আপনি চাইলে এইটা দিছে না, আপনারই দিচ্ছে, আপনি খেয়াল করেন এইটা সংশ্লিষ্ট ওই জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার অথবা মেট্রোপলিটন এরিয়ায় হলে পুলিশ কমিশনারের কাছে এই ওয়ারেন্টটা পাঠাতে পারে কার্যকর করার জন্য। কি বললাম? পুলিশ সুপার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, মেট্রোপলিটন হইলে পুলিশ কমিশনারের কাছে পাঠাতে পারে। ক্লিয়ার? এখন এই যে তুই ব্যক্তি কি রাত্রেবেলা যাইবে আসামি তাতে খাওয়া পড়াইয়া, তারা আবার কি করবে? তারা আবার ওই অফিসে কাজ করতো, সেম কাজ করবে, আর একজনের নামে হাওলা করে দেবে যে আর ধরিয়ে আনো। এই পর্যন্ত বুঝছি? আচ্ছা দিলাম। এখন ওরা ধরিয়ে আনছে, ধরিয়ে নিয়ে কি করবে? ধরিয়ে না ওই যে এন্ডোর্সমেন্ট করছে তার কাছে দিবে,
অথবা যদি 20 মাইলের মধ্যে হয়, পরোয়ানা ইস্যু করি আদালত যদি যেই এলাকায় গ্রেপ্তার করছে সেই এলাকা থেকে 20 মাইলের মধ্যে 20 মাইলের মধ্যে হয়, তাহলে ডাইরেক্ট সেখানে পাঠিয়ে দিবে। আর যদি এটা না হয়, তাহলে যেই চান্দু তার নামে ওই হালো করছে তার কাছে যাইয়া উপস্থাপন করবে। বুঝছি না এই আসতেছি, এই পর্যন্ত আসছি, জামিন পরে, আগে পরে আমি কি করব, উপস্থাপন করি হয় কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে, না হয় তারপরে তারা নিয়ে কি হবে। এখন দুইটা ভাগ, একটা হচ্ছে বেইলেবল অফেন্স আর একটা নন বেইলেবল অফেন্স। যদি বেইলেবল অফেন্স হয় তাহলে ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনার তারা তাকে জামিনে মুক্ত করতে পারবে। আর যদি নন বেইলেবল হয় তাহলে যেই জায়গায় গ্রেপ্তার হয়েছে সেই জায়গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা তাদের কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করবে। তারা আইন অনুযায়ী হয় জামিন দেবে না দেবে না। সাধারণত দিবে না স্যার। কে কে বোঝেন নাই? বুঝছি। তাহলে ও কি করবে, সিডব্লিউ দিয়ে কি করবে, মূল খণ্ডনাথী পাঠিয়ে দিবে, সিডব্লিউ দিয়ে ওইখানকার জেলায় পাঠিয়ে দেবে, জিনাইদা পাঠিয়ে দেবে, জিনাইদা পাঠিয়ে দেবে। আসামি গ্রেপ্তার হয়েছে কোথায়, জিনাইদা, পাঠাবো কোথায়, জিনাইদা পাঠিয়ে দেবো। এরপরে ওই ওয়ারেন্ট সহ সে যে অর্ডার করিয়া পাঠাইছে এটাকে বলে খণ্ডনথি। এই খণ্ডনথি আমার কাছে পাঠিয়ে দিই, জি স্যার। বুঝতে পারছেন, যে এলাকায় মামলা সেই এলাকায় পাঠিয়ে দিই। এখন তো মোকাদ্দেস নো ম্যানস ল্যান্ডে আছে, কিসের জন্য, সে ওই কোর্টেও জামিন চাইতে পারবে না, কারণ নথি ওইখানে নাই, খণ্ড নথি। আমার কাছেও পারবে না, কারণ আমার কাছে এখন উপনথি আইসা পৌঁছে নেই। বুঝতে পারছেন? জি। তাহলে এক সপ্তাহ ওই মোকাদ্দেসকে ঝিনাইদা থেকে এখন আমি ঢাকায় আনতে চাই, এখন যে আমি ওয়ারেন্টটা দেবো এটাকে বলা হয় পিডব্লিউ, প্রোডাকশন ওয়ারেন্ট। যে এখন তুমি আমার সামনে প্রডিউস করো, কারণ ও তো ঝিনাইদার মেহমান না, ও মেহমান কার, আমার মেহমান, সেন্ট্রাল জেলের মেহমান। তাকে তো আমি লোকাল জেলে রাখতে পারি না। এটা হলো প্রোডাকশন ওয়ারেন্ট। আর তারে যে প্রাথমিকভাবে যে পাঠাইছে সেটা দিয়া কি দিয়ে পাঠাইছে, সিডব্লিউ দিয়ে। দ্যাট মিনস আমি জেল থেকে যদি আপনার কাছে আনতে চান তখন সেটাকে বলে কি, পিডব্লিউ। যে না এমন দামি মেহমানকে আমি নিজে দেখতে চাই, আমি নিজে তাকে আপ্যায়ন করব, তাহলে সেটা কি, বুঝতে পারছি। এই প্রোডাকশন ওয়ারেন্টটা আপনি জারি করবেন, আমি জারি করব। স্যার এই জায়গায় আমার একটু ক্লিয়ার করার বিষয় আছে। ঝিনাইদহতে তো উনি অ্যারেস্ট করলেন, ফি কত, দিও না স্যার। উনি অ্যারেস্ট করার পরে ওখানকার চিফ জুডিশিয়ালের কাছে পাঠিয়ে দিলেন। এবার চিফ জুডিশিয়াল হচ্ছে উনি কি ওখান থেকে নিজ দায়িত্বে নিজ উদ্যোগে এই ফাইল খণ্ডনথিটা পাঠায় দিলেন? ইয়েস নিজ উদ্যোগে। সে তো আপনারে শোনেন, মানে গল্প করি তো, আমি তো বেশি কথা বলি না। স্যার গল্পগুলো এই যে মার্ডার করা যতটা সহজ, লাশ গোপন করা খুব কঠিন। এখন আমরা তো পাঠাইছি, আমি তো একটা লাশ, এখন এটা করবে কি, এটা তো সে বাসায় নিয়ে দেবে না, হয় জামিন দিয়ে বলে যা, এখন জামিন তো দেয় নাই, কারণ কেউ আসে নাই মোকাদ্দেসের জন্য, মোকাদ্দেস কই পাঠাবে, সিডব্লিউ জেলে পাঠাই দেবে। জেলে পাঠাইয়া ওই কাগজটা দিয়ে সে কি করবে, তার তো না কাগজ, এটা সে অটোমেটিকলি সে পাঠাই দেবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা বিষয় থাকে, এখন তো রেকর্ড হইতেছে, জেলে পাঠাবে নাকি যে ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট ইস্যু করছে তার কাছে কি পাঠাবে, ওই যে খণ্ডনথিটা খণ্ডনথিতে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, ওইটা জেলে পাঠাবে না। রেকর্ডিং পজ করে দেই। এইটা নির্ভর করবে, রেকর্ডিং হইতেছে।